আসসালামু আলাইকুম। এখন মধ্যরাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিশির এবং আমার পাশেই বসে আছেন শারফিন ইসলাম অনিক। আমাদের সমাজে অনেক ভৌতিক ঘটনা ঘটে, যে ঘটনাগুলো নিয়েই আমাদের আজকের আয়োজন। আমরা ভূত, প্রেত, জিন এগুলো বিশ্বাস করি বা না করি, এরকম অনেকের সাথে অনেক ঘটনা ঘটেছে যার ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারেনি। তো তেমনই কিছু ঘটনা নিয়েই আজকে আমাদের এই আয়োজনটা করেছি। তেমনই কিছু ঘটনা আমরা আমাদের শারফিন ইসলাম অনিক সাহেবের কাছে শুনবো। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা ওনার কাছে। অনিক ভাই, প্লিজ আপনার পরিচয়টা দিয়ে আপনার। শিশির ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এখন মধ্যরাতের গল্পের স্টুডিওতে। তো আজকে আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব। জি। ঘটনাটি বেশ অনেক আগের, মেবি আপনার 1990-92 সালে এরকম ঘটনা আর কি, এরকম। আচ্ছা আচ্ছা। তো ঘটনাটি ঘটেছিল, এখানে ছিল হচ্ছে আপনার একটা ছেলে আর একটা মেয়ে। আচ্ছা। তো ছেলেটি ছিল হিন্দু আর মেয়েটি ছিল মুসলিম ধর্মের, আর ছেলেটি ছিল হচ্ছে হিন্দু ধর্মের। তো তারা খুব ভালো বন্ধু, তো ক্লাসমেট আর কি, বন্ধু, একসাথে পড়াশোনা করে তারা। তো সেই সুবাদে যখন তারা একসাথে চলাফেরা করত, তখন মানে সেই মুসলিম ধর্মের যে সেই মেয়েটি ছিল, যে মেয়েটি, ওই মেয়েটি সবসময় মানে রাস্তাঘাটে যখন চলাচল করত ছেলেটি সহ, তখন আমাদের সূরা সে সবসময় পাঠ করতেন। আচ্ছা। তো এই সূরাটি শুনে সে যে ছেলেটি আছে, ওই হিন্দু ধর্মের যে ছেলেটি, ও একটু হাসি ঠাট্টার ছলে নিত আর কি, যে এটা কি, মানে এটা কি বলতেছে, তুই এগুলা কি বলস। মেয়েটি তখন তাকে বলছে যে দেখ, আমাদের আপদ বিপদ আসলে আসলে আমরা এই সূরাটা পাঠ করি আর কি, তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপদ বিপদ দূর করে দেয়। ছেলেটা আর ওইভাবে আমলেও নেয় না, আর মানে বিশ্বাসও করে না, হাসি ঠাট্টা করে উড়াই দেয়। তো এইভাবে তারা অনেকদিন চলে যায় আর কি। হঠাৎ একদিন সেই ছেলেটার বাবা মারা যায়। তো যখন তার বাবা মারা যায়, তো যেহেতু হিন্দু ধর্মের, তো তারা তো আসলে তাদের ধর্মের নিয়ম অনুসারে লাশ চিতায় আগুন দিয়ে পুড়ায় আর কি, আমরা যতদূর জানি। হ্যাঁ। তো তার বাবা যখন মারা যায়, তখন মানে মোটামুটি রাত হয়ে গেছে। তারা ছিল আবার দুই ভাই, ওই ছেলেরা ছিল দুই ভাই। তো ও ছিল বড়, আর ওর একটা ছোট ভাই ছিল। আবার তাদের বাসাটাও এমন একটা জায়গাতে ছিল, মানে গ্রামের ভিতরে, অনেক ভিতরে আর কি, যেখানে মানে খুবই জনমানব শূন্য জায়গাটা। তো এত রাতে তার বাবা মারা যাওয়ায় আশেপাশে কোনো লোকজনও তারা পায়নি যে চিতায় যাবে, আবার লাশটা নিয়ে তারা যে চিতায় যাবে এটা পায়নি। তো ছোট ভাই আর বড় ভাই তখন কথা বললো যে ভাই, যেহেতু কেউ নাই, যেহেতু আমাদের বাবা, আমার তো যেতেই হয়, লাশ তো পুরাইতে হবে। হ্যাঁ। তো বড় ভাই বলতেছে তাহলে চল দুই ভাই মিলিয়ে যাই, এখন তো কাউকে পাইতেছি না, যেহেতু আচ্ছা। এত রাতে কেউ আসবেও না। তো যেই কথা সেই কাজ, তারা দুই ভাই মিলে রওনা দিল শ্মশানের দিকে। এখানে একটা কথা বলে রাখি, শ্মশানটা কিন্তু তাদের বাসা থেকেও, তারা মানে যেখানে থাকে সেখান থেকে প্রায় অনেকখানি দূরে, বেশ দূরে, তাও ধরেন যে 3-4 কিলোমিটার হবে এরকম, মোটামুটি দূরে। আর যেহেতু বললাম যে গ্রামের রাস্তা, শুনশান, নীরবতা, মানুষজন নাই, কিচ্ছু না। তো তারা দুই ভাই নিয়ে গেছে লাশ, নিয়ে যায় চিতায় নিয়ে গেছে আর কি। তো সবকিছু সম্পূর্ণ করতেছে আর কি, মানে লাশ পোড়ানোর জন্য যা যা তারা তাদের নিয়ম অনুসারে করে সেগুলো করতেছে। তো এক পর্যায়ে সবকিছু করা শেষ। এখন ওই যে ওদের ধর্ম অনুসারে আর কি যা হয়, মানে মুখে আগুন দেয়া, তো আগুন দিতে গেলে তো আগুন লাগবে, হ্যাঁ হ্যাঁ, তাই না? তো তখন বড় ভাই বলতেছে যে ছোট ভাইরে বলতেছে যে ম্যাচ দে,
আগুন যদি তো ম্যাচ দে, আগুন দিব। তো ছোট ভাই বলতেছে যে ম্যাচ তো নিয়ে আসিনি, ম্যাচ নিয়ে আসিস নাই, তাহলে কেমনে কি করবো আমি, আগুন দিতে হবো না? ভাইয়া ম্যাচ আনার তো আমার মনে ছিল না, তুমি একটা কাজ করো, তুমি এখানে থাকো, বাবার সাথে এনে চিতায় থাকো, আমি দেখি আশেপাশে কোথাও যায় খুঁজে দেখি কোনো বাড়ি ঘর পাই নাকি, তুমি যে কোনো একটা বাসায় পাইলে আমি ওখান থেকে ম্যাচটা নিয়ে আসি দৌড় দিয়ে। তো শিশির ভাই এখানে বড় ভাই চিন্তা করলো যে বাপ হলে কি একটা মরা লাশ তো, ও তো ছোট মানুষ, জি জি, তাই না, অবশ্যই। ভয় পেতে পারে, হ্যাঁ। যেহেতু আর কেউ নাই শ্মশানের ভিতরে, আশেপাশে কোনো বাড়ি ঘর না ছিল না না? কিচ্ছু না, আশেপাশে কোনো বাড়ি ঘর বলতে আশেপাশে 2-4 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর নেই, সমস্ত জায়গা শুনশান নীরবতা। তারপর? তো বড় ভাই তখন বললো যে ছোট এক কাজ কর, তুই থাক, আমি যাই নিয়ে আসবি, ওই মেসটা আমি যাই দিয়ে আসি। তো ছোট ভাই বলতেছে যে না ভাই আমি যাব, তুমি থাকো। তো বড় ভাই চিন্তা করতেছে না, ওরে পাঠানো যাব না, সরি আমার যাওয়া যাব না, আমি গেলে ওই ও ছোট এখানে থাকলে কষ্ট পাইতে পারে, এই কথাটা চিন্তা করে জোর করে ছোটরই পাঠাই দিল যে তুই যা, আমি আসি এনে, তুই চিন্তা করিস না, তুই না আসা পর্যন্ত আমি আসি, তুই একটু তাড়াতাড়ি আসিস আর কি। ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি থাকো, আমি যাই। তো ছোট ভাই চলে গেল ম্যাচ আনার জন্য। বড় ভাই ওখানে বসে আছে, তার বাবার লাশ চিতার উপরে শোয়ানো, মুখে আগুন দিবে শুধু না। আচ্ছা। তো বড় ভাই বড় ভাইয়ের মতো মানে মন খারাপ করে বসে আছে, বাবা মারা গেছে বাবা, তার অন্য কোনো চিন্তা ভাবনা ওই মুহূর্তে নাই। তো শিশির ভাই হঠাৎ করে হইলো কি, মানে ও তো অন্যমনস্ক ছিল ছেলেটা, তো হঠাৎ করে সে তার বাবার চিতার দিকে তাকাইছে, তাকায় দেখে তার বাবার লাশটা নড়তেছে, Oh my একটা God! জিন্দা মানুষ যেভাবে নড়াচড়া করে সেভাবে নড়তেছে। একটা মৃত লাশ? হ্যাঁ হ্যাঁ, মৃত লাশটা, তার বাবার লাশটা নড়তেছে। তো এটা দেখার পর প্রথমে সে যখন দেখছে তখন সে মনে করছে যে চোখের ভুল হয়তো, তো ভ্রম হতে পারে। হ্যাঁ ভ্রম বা চোখের ভুল, ভুল দেখছে এরকম। কিন্তু তাৎক্ষণিক সে দেখলো যে তার বাবার লাশ শুধু লড়তেছেই না, লাশটা দাঁড়ায় পড়তেছে, উঠে পড়তেছে চিতা থেকে। আচ্ছা। এটা দেখার পর সে আর মানে নিজেরে ঠিক রাখতে পারেনি, যেগুলা কি হইতেছে, জি। এগুলা কি হইতেছে, এটা কি আদতে সত্য, আমি যা চোখে দেখতেছি এগুলা কি সত্য, সেই রকম চিন্তা ভাবনা করতেছে। তো এক পর্যায়ে শিশির ভাই লাশটা উঠে দাঁড়াইছে, দাঁড়ায় তার দিকে এক পা করে আগাইতেছে, ছেলেটার দিকে। এটা দেখার পর ছেলেটা কি করছে, তাদের ধর্মের যে যত মানে দোয়া দরুদ আছে সব পড়তেছে, সব। কিন্তু আজব ঘটনাটা হচ্ছে, এখানে অবাক করা ঘটনা হচ্ছে, সে যত ওই তাদের ধর্মের দোয়া দরুদ গুলো পড়তেছে, লাশ তত তার দিকে আগায় আসতেছে। Oh my God! সে যত দোয়া দরুদ পড়তেছে তাদের ধর্মের, লাশ তত তার দিকে আগে আসতেছে। শুধু তাই না, লাশ একটা মানে বিকট ভয়ানক শব্দে হাসি দিয়ে দিয়ে আসতেছে তার দিকে। মানে লাশ কি হাঁটতেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে লাশ হেঁটে হেঁটে তার দিকে আসতেছে, এবং কি বিকট একটা ভয়ানক ভয়ঙ্কর একটা হাসির শব্দ, হাসতেছে, হাসি হাসি তার দিকে আসতেছে। তো এটা দেখার পর সে যখন মানে সব শেষ, তার যে ধর্মের দোয়া দরুদ আছে যে যেগুলো সে জানতো আর কি, ওগুলো সব পড়া শেষ, তাতে করে সে লাশটা আরো তার দিকে আগায় আসতেছে বিকট শব্দে হাসি দিয়ে, মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আর লাশটা তাকে বলতেছে যেগুলাতে আমার কিচ্ছু হবে না, সে বলতেছে, সে লাশটা তাকে হাসতেছে আর বলতেছে ভয়ানক। ওখানে একজনই ছিল? হ্যাঁ ওই ছিল, আর কেউ ছিল না। ওই যে বলছি না যে ওই কেউ কাউকে পায় নাই, অত রাত্রে ওই গ্রামে কাউকে পায় নাই নিয়ে যাওয়ার মতো। তো এটা যখন সে দেখছে, যখন সে লাশ তার কাছাকাছি চলে আসছে, তারা ধরতে যাবে, তখন তার হঠাৎ করে শিশির ভাই মনে হয়েছে তার ওই যে একটা মুসলিম ধর্মের যে তার একটা বান্ধবী ছিল, হ্যাঁ হ্যাঁ। ওই কথা যে ও তো সবসময় দেখতাম যে রাস্তাঘাটে বেরোলে একটা দোয়া পড়তো, তখন সেই দোয়াটা এই ছেলেটা তাৎক্ষণিক
চিন্তা করে যে আমার ধর্মের যা যা আমি জানি সেগুলা দিয়ে যেহেতু কাজ হইলো না, তাহলে আমি এটা দিয়ে একটু চেষ্টা করে দেখি। তার মানে ওনার বান্ধবীর কাছে উনি শুনে শুনে মুখস্থ হ্যাঁ, করে মুখস্থ ফেলছে। করে ফেলছিল। আচ্ছা, মানে সবসময় বলতো তো যেহেতু মুখস্থ সবসময় করে ফেলছে, হ্যাঁ সামনে মুখস্থ বলতো। করে ফেলছিল। তখন সে এই চিন্তাটা করলো আর কি, হুম। যে তাহলে আমি ওই বান্ধবী যে এই দোয়াটা পড়তো এই দোয়াটা পড়ে দেখি কাজ হয় কিনা। আচ্ছা, ও তো বলছিল। তখন সে ওই দোয়াটা পড়ে। এই দোয়াটা যখন পড়ে, এই দোয়াটা পড়ার সাথে সাথে লাশটা ঠাস করে মাটিতে পড়ে যায়। আর কোনো কিছু বলতে পারে না, তার কোনো শক্তি থাকে না। তারপরে তার সাথে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা, এটার পরে কিছু হয়েছিল কিনা? মানে যখন লাশটা পড়ে যায় তখন আপনার সে মানে একটা সেন্সে আসে যে বিপদ কাটছে আমার। হুম। কিন্তু সে অবাক হয়ে যায় যে আমি আমার ধর্মের এত কিছু পড়লাম, কোনো কাজ হলো না, আর ও এই কথাটা বলছিল, এটা পড়ার সাথে সাথে আমার বিপদ কেটে গেল। এর মধ্যে হয় কি, শিশির ভাই তার যে ছোট ভাই ম্যাচ আনতে গেছে, আচ্ছা, ও চলে আসে। হুম। ও চলে আসার পরে দেখে যে তার বড় ভাইয়ের মানে অবস্থাটা একটু অন্যরকম, মানে দেখি একটু অন্যরকম লাগতেছে, ঘাইমে টাইমে গেছে একবারে, এটা মানে একটা মানুষ ভয় পাইলে যেমন, expression বোঝা হ্যাঁ যাচ্ছিল। খুব খারাপ অবস্থা। তো ছোট ভাই প্রশ্ন করে যে ভাইয়া যে ম্যাচ নিয়ে আসতে, "এই কি হয়েছে তোমার? তুমি এরকম ঘামাইতেছো কেন, আর এরকম অস্থির লাগতেছে কেন তোমারে?" কিন্তু সে তাকে আর বলে না। এই যে ঘটনাটা তার সাথে ঘটে গেল, এত কিছু, সে আর তাকে এটা বলে না। তখন সে বলে যে তাড়াতাড়ি ম্যাচটা দে। আর সে এটা বলে যে ম্যাচ যে নিয়ে আসছস, তুই আগুন দে, বাবার মুখে তুই আগুন দে। মানে লাস্টে কি তখন ওই মুহূর্তে আপনার ওই যে ওনাদের যে যেটাকে বলে যে খড়ি দিয়ে রাখছে, কি বলে এটাকে, ও ওইখানে পরে তুলছে। ওখানে পরে তুলছে? হ্যাঁ, তুলছে। ওই যে বিপদ কাটে গেছে, হুম। একটু সাহস পেয়েছে, তো তুলছে। তোলার পর ওই যে ভাই আসলো, আসার পর ওর ভাই যখন ম্যাচ নিয়ে আসছে তখন বলতেছে যে তুই দে, মুখে আগুন তুই দে, আচ্ছা, আমি দিব না। তো ছোট ভাই বলতেছে যে মুখে আগুন আমি কেমনে দিব ভাইয়া, তো তুমি বড় ভাই, তোমার তো দেওয়ার কথা। তো তখন ও কাটাই দেয় এই বলে যে আসলে আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, এটা বলে যে আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, তুই আগুনটা দে। তো ওই ছোট ভাই আগুনটা দেয়, দিয়ে বাবার লাশটা পোড়ায় তারা বাড়িতে চলে আসে। চলে আসার পর যখন ওই ছোট ভাই আবার তারা জিজ্ঞেস করে যে ভাই আসলে কি হয়েছিল বলতো, আমি যখন মেস আনতে গেছি, তোমার তো দেখে মনে হইতেছে না যে তোমার শরীর খারাপ, তোমার শরীর তো ঠিক ছিল, তাহলে তুমি কেন বললা শরীর খারাপ, আর তুমি কেন এরকম করে ঘামাইতেছো, এরকম মানে তোমাকে দেখে বোঝা যাইতেছে যে তুমি একটা কোনো কিছুতে ভয় পাইছো, ভাই আমার একটু বলো তো কি হয়েছে। তখন বাসায় আইসা ওর ছোট ভাইয়ের এই ঘটনাটা খুলে বলে যে এরকম এরকম ঘটনা, আর আমি আজকে থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো। তার মানে উনি এই বিষয়টা নিজের চোখে দেখার পর যখন উনি দেখলেন যে উনি ওনার ধর্মের জি, অনেক দোয়া কালাম পরেও দেখতেছিল যে লাভ কোনো হলো লাভ না। হচ্ছিল না, হ্যাঁ, কোনো কাজ হচ্ছিল না, না, তখন উনি এই ওনার বান্ধবীর কাছে শোনা সেই দোয়াটাই পাঠ দোয়াটা করে। পড়ে, হ্যাঁ, পড়ার পরে কাজ হয়, আর সেই কারণেই উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। হ্যাঁ, মানে সেই কারণে সে চিন্তা করছে যে যেহেতু আমার ধর্মের দোয়া দরুদ দিয়ে কোনো কাজ হলো না, তাহলে আমি এই এখানে ধর্ম থাকবো। রাখবো না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো। এরপরে কি তার সাথে এরকম কোনো ঘটনা ঘটেছিল? না শিশির ভাই, এরপরে আর তার সাথে এরকম কোনো ঘটনা। বা খুবই চমৎকার একটি ঘটনা ছিল, আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। জানি না দর্শকদের কাছে কেমন লেগেছে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, আমরা অনেক কারণে আমরা আসল নাম এবং সেই অ্যাড্রেস আমরা বলি না, অনেক প্রবলেম হয়। আবার অনেকের আবার যারা আমাদের ঘটনা শেয়ার করেন তারা বলে দেয় যে না, তাদের নাম ঠিকানা বলা যাবে না। তো যাই হোক, আমরা ছদ্মনাম ছদ্ম ঠিকানা ব্যবহার করব, এটা আপনারা বুঝে নেবেন। অনিক সাহেব, আপনি অফিস কিনে আমার সাথে একটা ঘটনা শেয়ার করেছিলেন ব্ল্যাক ম্যাজিক নিয়ে, সেই ঘটনা যদি একটু শেয়ার করতেন। অবশ্যই অবশ্যই ভাই, ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমি একটি ঘটনা আমার এক কলিগের কাছ থেকে শুনেছিলাম আর কি। আচ্ছা, তো আমার কাছে শুনে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং লেগেছে, খুব ভালো লেগেছে আর কি। তো সে যেভাবে বলেছে আমি সেভাবে বলার চেষ্টা করছি লিসেনারদের। তো আমরা তো আসলে জানি ম্যাজিক নিয়ে অনেক কথাবার্তা আমরা অনেক আগেও শুনেছি,
হুম। বা জানি যে ম্যাজিক করা যায়, ম্যাজিক করে এই করা যায় সেই করা যায়। হ্যাঁ। তো আমি যার কথা বলছি কলিগ, তারই এলাকার এক ছেলে, মানে তার ছোট থেকেই খুব ইচ্ছে ছিল, খুব আগ্রহ ছিল সে ব্ল্যাক ম্যাজিক শিখবে। আচ্ছা, ছোট থাকতে অনেকের মানে ড্রিম থাকে যে সে হ্যাঁ, হ্যাঁ। জাদু করবে, জাদু করে এটা করবে ওটা করবে, তার ইচ্ছা পূরণ করবে। জি জি, এরকম একটা এরকম dream একটা থাকে। ড্রিম তার ছিল। আচ্ছা। তো সে এই ব্যাপারটা অনেক শুনেছিল মানুষের কাছ থেকে, যে ব্ল্যাক ম্যাজিক করে অনেক কিছু করা যায়, এটা করা যায় সেটা করা যায়, অনেক কিছুই। তো সেখান থেকে তার একটা আগ্রহ তৈরি হয় যে সে ব্ল্যাক ম্যাজিক শিখবে। তো এক পর্যায়ে সে এই ব্যাপার নিয়ে অনেক দূর, মানে সে চিন্তা ভাবনা করার পর সে দেখে যে না, ম্যাজিক বলতে আসলে ওই একটা চোখের ভাওতাবাজি বা হাতের টেকনিক। হাতের টেকনিক, এরকম কিছু, এর বাইরে কিছু না। আচ্ছা। তো এই ব্যাপারটা নিয়ে ওই ছেলেটা, তার একটা ফ্রেন্ডের সাথে একদিন কথা হয়। মানে থাকে না ভাই যে মানে বন্ধু বান্ধব একত্রিত হলে অনেক বিষয় নিয়ে তো কথাবার্তা উঠে। তো ওদের মধ্যে এই কথাটা উঠে ব্ল্যাক ম্যাজিকের, তখন ওই ছেলেটা তাকে এটা বলে আর কি, তার বন্ধুকে, যে না এরকম কিচ্ছু নাই। মানে ওই ছেলেটা আগে তাকে বলে যে ব্ল্যাক ম্যাজিক করে আসলে অনেক কিছু করা যায়, অনেকের অনেক কিছু করা যায়, বা তুই নিজে অনেক কিছু করতে পারবি, এই যে অনেকে শিখতে বশীভূত পারিস। করা যায়। হ্যাঁ, এরকম টাইপ অনেক কিছু করা যায়। তুই ছেলেটা বিশ্বাস করে না তখন। তখন সে বলে যে না, এগুলা কিচ্ছুই নাই। মানে যে ছেলেটা আপনার ছোট থেকে ব্ল্যাক ম্যাজিকের একটা আগ্রহ ছিল, ওই হ্যাঁ। ছেলেটাই বলে যে হ্যাঁ, না এগুলা কিচ্ছু নাই, জাদু মন্ত্র বলতে আসলে জাদু কিছু মন্ত্র নেই। বলতে কিছু নাই, হাতের টেকনিক, চোখের ভাওতাবাজি, আচ্ছা। এগুলাই। হুম। তো তখন ওই ছেলেটা তারে মানে একটু এই ভাষাই বলে যে তুই বেশি জানোস, তুই কি শিখছস, তুই কি কখনো করছস? ওই ছেলেটা বলে না আমি শিখি নাই, তাতে আমি শুনছি, এগুলা বলতে কিছু এবং নাই। উনি দেখছে সে। হ্যাঁ। তো যাই হোক শিশির ভাই, হুম। এক পর্যায়ে এদের মধ্যে কথোপকথন হইতে হইতে ওই যে ওর ছেলেটা, জি। এই যে ছেলের বন্ধুটা আর কি, ওই ছেলেটারে বলে যে তুই কি এই জানতে চাস, তুই কি সত্যি এটা করতে চাস, এই ব্যাপারে তুই সত্যিটা জানতে চাস? তখন সে বলে হ্যাঁ সত্যি জানতে চাই, তুই যদি জানাইতে পারস। আছে কেউ এরকম, তুই জানোস ব্ল্যাক ম্যাজিক? তখন হচ্ছে না আমি জানি না, তবে আমার নানু জানে। মানে ওই ছেলের নানু আবার জানতো, ওই বন্ধুর নানু জানতো, ছেলের নানু ব্ল্যাক ম্যাজিক করতো। ব্ল্যাক ম্যাজিক করতো এবং আচ্ছা। জানতো। তো তখন বলে যে তুই চল আমার সাথে, তুই আমার সাথে আমার নানু বাড়ি চল, তোর সাথে আমার নানুর কথা বলাই দিব, তুই বিশ্বাস করতেছিস না তো চল। তখন ওই ছেলে বলে যে তো ওর তো আগে থেকে ইন্টারেস্ট ছিল, তো ও তখন ওই ইন্টারেস্ট দেখায় সে যায়, চল দেখি দেখি আসলে আছে কিনা ব্ল্যাক ম্যাজিক। আচ্ছা, তো যায়। তো নানু বাড়ি যাওয়ার পর একদিন থাকে। একদিন থাকে, থাকার পর ওই নানু যখন বাসায় আসে, বাইরের কাজ টাজ শেষ করে যখন বাসায় আসে, তখন ওরে নিয়ে বসে আর কি ওই নানুর সাথে। হ্যাঁ, ওরা দুইজন আর ওই নানু বসে। তো ওই যে ওই ছেলের বন্ধুটা যে আছে, ও নানুর এই ঘটনাটা খুলে বলে যে নানু আসলে ও তো ব্ল্যাক ম্যাজিক শিখতে চায়, কিন্তু ওইটা অনেকের কাছে নাকি শুনছে যে এগুলা বলতে কিছু নাই, এগুলা সবই নাকি হাতের টেকনিক, এই সেই এগুলা শুনছে, ওর বলে এগুলা বিশ্বাস হয় না নানু, তুমি একটু বলো। তখন ওর নানু বলতেছে যে না বাবা, আসলে ব্ল্যাক ম্যাজিক বলতে কিছু আছে। এবং উনি এমন কিছু দেখায় যেটা উনি বিশ্বাস করতে বাধ্য হয়। হ্যাঁ হ্যাঁ, ওর বিশ্বাস করানোর জন্য ওই পরিস্থিতিতে ওর এমন কিছুই দেখায় যে তখন ও বিশ্বাস করতে বাধ্য হয় যে না আসলেই আছে। তখন ওর আগ্রহটা আবার জাগে ওঠে, দৃঢ়ভাবে জাগে ওঠে যে না আমি শিখবো। তখন সে তার নানুরে বলে যে নানু আমাকে এটা শিখান, আমি এটা শিখতে চাই। তো তখন তার নানু মানে হাসি দেয় আর কি, হাসি দিয়ে বলতেছে যে না রে বাবা, তুমি এটা পারবা না, এটা এত সোজা না, এটা তুমি পারবা না, শিখতে পারবা না। তো তখন ওই যে বুঝেনি তো, শেখার জন্য যে আগ্রহ, সে খুব জোর করে, না নানু ভাই আমার আপনার শিখাইতেই হবে, আমি পারবো, আপনার কি করতে হবে আমার এটা বলেন, আমি পারবো, আপনি কি বলেন আমার কি করতে হবে। তখন যখন বেশি জোরাজোরি করে, তখন নানু ভাই তারে বলে যে শোনো,
তুমি যদি শিখতেই চাও এই ব্ল্যাক ম্যাজিক, যদিও আমি তোমাকে বারবার বলতেছি এই ব্ল্যাক ম্যাজিক শেখার জন্য অনেক সাহসের দরকার হয়, হ্যাঁ, তারপরে এটার জন্য অনেক কাজ করতে হয়, অনেক পরিস্থিতির মধ্যে পড়তে হয়, ওগুলা তুমি পারবা না। তারপরেও যেহেতু তুমি বলতেছো যে তুমি শিখতেই চাও, তাহলে আমি তোমাকে ছোট্ট একটা কাজ দিব। এই কাজটা যদি তুমি আমাকে করে দিতে পারো, তাহলেই বাবা আমি তোমার ব্ল্যাক ম্যাজিক শিখাবো। আচ্ছা, শিশির ভাই এই কথাটা যখন সে বলে, তখন সে আগ্রহ দেখায় বলতেছে যে ঠিক আছে নানু ভাই, বলেন আমার কি কাজ করতে হবে, আমি করব। তখন ওই নানু ভাই বলতেছে যে সামনে অমাবস্যা, আবার ওই কিছুদিন পরে আবার অমাবস্যা ছিল। তো এই অমাবস্যার রাত্রে তুমি একা রাত 12টার পর একটা কালী মন্দিরে যাবা একা। এই কথাটা যখন শুনলো সে, তখন সে মানে খুব গুরুত্ব কম দিছে যে এটা কোনো কাজ হইলো, একটা কালী মন্দিরে যাওয়া। জি ভাই বলেন নানু ভাই, তারপর কি করতে হবে আমার? তুমি কিন্তু একা যাবা, সাথে কিন্তু কাউকে নিতে পারবা না। অবশ্যই আমি একাই যাবো। তারপর কি করতে হবে এটা মানে বলেন। তারপর তুমি যেটা করবা, ওই যে মাটির যে কালী মূর্তি আছে, ওই কালী মন্দিরে তো মাটির কালী মূর্তি বানানো থাকে ভাই, ওই কালী মূর্তির মাথায় সিঁদুর থাকে, বুঝতে পারছো? জি ভাই। এই সিঁদুরটাই তুমি আমাকে আইনা দিবা। যদি দিতে পারো তাহলেই আমি তোমারে এই ব্ল্যাক ম্যাজিক শিখাবো। তুমি পারবা? যদি এটা পারো তাহলে তুমি ব্ল্যাক ম্যাজিক শিখতে পারবা। তুমি কি পারবা? তো ছেলেটা এটাকে খুব নর্মাল ভাবেই নেয় ব্যাপারটা, যে একটা কালী মন্দিরে যাওয়া, যে মাটির কালী মূর্তি, এটার মাথার যে সিঁদুর আছে এটা নিয়ে আসা, এটা কি কোনো ব্যাপার হইলো? ইয়াং ছেলে, মন মানসিকতা তো এরকমই তাদের, সাহসী ছেলে। জি ভাই। তাহলে ঠিক আছে, এটা করবা। তুমি চিন্তা করে কইতেছো তো? হ্যাঁ ভাই আমি চিন্তা করি কইতেছি। আচ্ছা ঠিক আছে। তো যথারীতি পরের দিন সে ওখান থেকে আইসে পড়ে ওই বন্ধু সহ। তো ওর যে বন্ধুটা আছে ও বলতেছে যে তুই কি কাজটা করতে পারবি? এই কাজটার মধ্যে কিন্তু অনেক রিস্ক আছে, আমি যতটুকু জানি, কারণ আমি অনেক কিছু শুনছি তো আমার নানু ভাইয়ের কাছ থেকে। তুই কি পারবি? তো তখন হাসি ঠাট্টা চলে বলে যে হ্যাঁ এটা তো কোনো ঘটনা হইলো, যা আমি পারবো। এই কথা বলে সে বাসায় চলে যায়। তো যথারীতি যে অমাবস্যা আসে, অমাবস্যা আসার পরে সে রেডি হয়ে থাকে যে আজকে আমি যাবো। তো রাত্র আপনার 12টার আগেই সে বাসা থেকে বেরোয় পড়ে। বেরোয় তাদের বাসা থেকে বেশ কিছুটা দূরে একটা কালী মন্দির আছে, ওই ছেলেটার বাসা থেকে বেশ কিছু দূরে। তো সে সেই উদ্দেশ্যেই বের হয়েছে, বাসায় কাউরে কিছু জানায় না যে সে কোথায় যাইতেছে। তো শিশির ভাই সে যায়, যাওয়ার পর কালী মন্দির পর্যন্ত যায়, পৌঁছায়। পৌঁছানোর পর যেটা হয়, সে কালী মন্দির ভিতরে ঢোকে একাই। সে কিন্তু একাই ছিল ভাই। সে কালী মন্দির ভিতরে ঢোকে, তখন পর্যন্ত তার মানসিকতা একদম নর্মাল, যে একটা কালী মন্দিরের ভিতরে কালীর মূর্তি, সেখান থেকে সিঁদুর আনা এটা কোনো ঘটনা এলো। মানে সে এগুলো চিন্তা করার হাস্য, মানে মানসিকতাটা হাস্যোচ্ছল রাখে যে কি নানু ভাইরে কি দিল আমার, এর থেকে কঠিন কাজ দিতে পারতো। যেহেতু আমি শুনলাম তার কাছে এরকম এরকম ব্ল্যাক ম্যাজিক এত কঠিন, এর থেকে কঠিন কাজও দিতে পারতো। এগুলো চিন্তা করতেছে আর আগাইতেছে, মানে ওই মূর্তির দিকে আগাইতেছে। তো শিশির ভাই একটা জিনিস খেয়াল করবেন, যদি কখনো দেখেন যে কালী মন্দির যেগুলো থাকে, অনেক কালী মন্দির কিন্তু আছে, মানে ওই কালীর মূর্তিটা যেখানে রাখা হয় ওইখান থেকে কিন্তু সিঁড়ি, 3-4টা সিঁড়ি বেয়ে উঠতে হয়, ওখানে সিঁড়ির সিস্টেম করা থাকে আর কি। তো ও প্রথম সিঁড়ি যখন পা দিছে উঠবে, তখন তার কাছে সবকিছু স্বাভাবিকই লাগছে ওই ছেলেটার কাছে। দ্বিতীয় সিঁড়িটা যখন সে উঠছে, তখন শিশির ভাই মানে তার কাছে কেমন জানি একটু মনে হইতেছে কোনো কিছুর একটা উপস্থিতি,
হইলে যেরকম হয় আর কি, যে যেমন আপনি একা কোথাও আছেন কিন্তু আপনি মানে বুঝতে পারতেছেন যে আপনার আশেপাশে কেউ একজন মনে হয় আছে, কিন্তু আদতে হয়নি কেউ নাই, আপনি দেখতেছেন এরকম একটা কিছু সে ফিল করতে পারতেছে যে দ্বিতীয় সিঁড়ি ওঠার পর যে তার আশেপাশে কেউ একজন আছে। তখন তার জানি মনের মধ্যে কেমন একটু লাগে, যে ব্যাপার কি, এরকম লাগতেছে কে, আচ্ছা বাদ দাও, এরকম এটা সমস্যা নাই, হইতেই পারে এরকম, কিন্তু আর কেউ কিছু নাই, কেউ নাই, কিছু নাই, এটা একটা জাস্ট একটা কালী মূর্তি, মাটির মূর্তি, আর আমি এই তো, আর কেউ তো নাই। তৃতীয় সিঁড়ি যখন উঠছে শিশির ভাই, ওঠার পর তার কাছে মনে হইতেছে তার, সে যে তৃতীয় সিঁড়ির উপরে দাঁড়ানো, তার সাইডেই মানে তার একেবারে শরীরের কাছেই কিছু একটা আছে, তার শরীরটা ভার ভার লাগতেছে একটু, ফিল করতেছে। হ্যাঁ হ্যাঁ, উনি এটা ফিল করতেছে আর কি, তার অস্বস্তি বোধ হইতেছে তখন, আর তখন অস্বস্তি বোধ হইতেছে যে তার আশেপাশে কেউ একজন একেবারে তার গা ঘেঁষে আছে। তো চতুর্থ সিঁড়ি উঠছে, উঠে যখন সে শিশির ভাই তার হাতটা বাড়াইছে ওই কালীর মূর্তির থেকে সিঁদুরটা নেয়ার জন্য, তার কাছে মনে হইছে যে সেই কালীর যে মূর্তিটা, মাটির মূর্তি, শিশির ভাই এটা কিন্তু মাটির মূর্তি ভাই, এই মাটির মূর্তিটা তার বুক বরাবর তার পা দিয়ে একটা লাথি তুলছে, আর শুধু তোলেই নেই, একটা লাথি মারছে এরকম একটা অবস্থা, কিন্তু লাথিটা তার গায়ে লাগে নাই, মানে সে যেভাবে বলছে আর কি। মানে উনি দেখতে পাইছে যে হ্যাঁ হ্যাঁ, মানে উনি এটা, মাটির মূর্তিটা ওনাকে লাথি দিছে। হ্যাঁ মানে উনি এটা মানে দেখতে পাইলো আর কি, এবং তার কাছে মনে হইলো যে মাটির মূর্তিটা তাকে লাথি তুলছে এবং লাথি মারতেছে। এই ঘটনাটা এটুকু যখন ঘটে গেল ভাই, তখন সে আর পারে নাই, তখন তাড়াতাড়ি করে সে ওখান থেকে ওই সিঁড়ি বেয়ে আবার নাইমে তাড়াতাড়ি করে বাসায় চলে আসছে। আসার পর সে বাসায় ঢুকে পড়ছে, ঢুকে পড়ে যথারীতি সেই রাত কেটে গেছে। কেটে যাওয়ার পর পরদিন সে তার ওই বন্ধুরে নিয়ে আবার ওই নানু বাড়ি গেছে। তো বন্ধুটা কিন্তু তার আবার জিজ্ঞেস করছে, কিরে তুই কি নিয়ে আসছস? ও বন্ধুরে কিছু বলে নাই ভাই, আচ্ছা, ও শুধু বলছে যে তুই আগে চল, নানু ভাইয়ের রুমে গেলে পরে দেখতেই পারবি, তুই চল। তো ওই বন্ধুরে নিয়ে সে নানু ভাইয়ের রুমে যায়, যাওয়ার পর নানু ভাই ওরে দেখেই শিশির ভাই হাসতেছে, হাসতেছে আর বলতেছে, কি আনছো, দেও সিঁদুরটা দাও। ছেলেটা তখন মানে আগে কিন্তু ছিল হাসে কথা বলছে, তখন সে মানে একটু মানে ভয় ভয় কণ্ঠে বলতেছে যে নানু ভাই আমি তো সিঁদুরটা আনতে পারিনি। তো নানু ভাই আবারও হাসতেছে আর বলছে, কেন, তুমি না বললা যে এটা কোনো ঘটনাই না, এটা একটা কোনো ব্যাপার হইলো ভাই, তো পাইলা না কেন, এটা মাটির মূর্তির সিঁদুর আনতে বললাম, এটা পাইলা না। তখন সেই ঘটনাটা তার ওই নানু ভাইরে বলে আর কি, যে ভাই আমি তো আসলে আনতেই গেছিলাম, কিন্তু আমি যখন ওই কালী মন্দিরের ভিতরে ঢুকছি, ঢুকে যখন ওই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছি, আর যখন ওই সিঁদুরটা নেওয়ার জন্য আমি হাত বাড়াইছি, তখন আমার কাছে মনে হলো যে ওই মাটির মূর্তিটা আমার লাথি তুলছে এবং লাথি মারতেছে। আমি যদি ওই মুহূর্তে ওই পিছন দিকে ঘুরে সরে না আসি, আমার মনে হয় যে আমার লাথি মাইরেই বসছে, আমার টেনে লাগিয়ে পড়ত বুকের মধ্যে, আর আমি মনে হয় বাঁচতাম না। তখন ওই নানু ভাই বলতেছে যে আমি তো তোমার আগেই বলছিলাম যে ব্ল্যাক ম্যাজিক শিখা এত সহজ না, এটা শিখতে গেলে অনেক সাহসের ব্যাপার, অনেক পরিস্থিতির শিকার হইতে হয়, তাই আমি তোমারে ছোট্ট একটা কাজ দিছিলাম, তুমি তো এটাই পারলা না। পরে ওই ছেলেটা নাকি বলছে যে ভাই আমি বিশ্বাস করলাম যে আমি এই ঘটনা আমার সাথে যেটা ঘটে গেল নানু ভাই, এরপরে আমি 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 আর শিখতে পারবো না, ঠিক আছে, আমার ওই সাহস নাই, আমি তবে বিশ্বাস করি যে হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক আছে, যেটা দিয়ে অনেকের অনেক ক্ষতিও করা যায়, অনেক কিছু সাধনও করা যায়, মানে বিজ্ঞানের বাইরে অনেক কিছু যেটা করা যায়। হ্যাঁ, আসলে ঘটনার কতটুকু সত্যতা আছে আমি জানি না। আমরা যে ঘটনাগুলো প্রিয় দর্শক বন্ধু আমরা শেয়ার করি আপনাদের সাথে, সেই ঘটনাগুলো কিন্তু সম্পূর্ণই আমাদের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা শোনা ঘটনা। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত বিষয়। আমরা কাউকে বলছি না যে আপনারা বিশ্বাস করেন। অনেক ভাই কিছু কিছু জায়গায় আমার কাছে গুজবাম হচ্ছিল।
কিন্তু ঘটনাটি খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, যে একটা কালী মূর্তি আপনার লাথি দিয়া অমাবস্যার রাত্রে একটা ছেলে একা একা গিয়ে সেই কালী মূর্তির মাথা থেকে সিঁদুর নিয়ে আসা, এই বিষয়গুলো আমাকে একটা অন্য জগতে নিয়ে যাচ্ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিন্তু আমাদের এই এপিসোডটা সাজিয়েছি শুধুমাত্র আপনাদের এন্টারটেইনের জন্য। এখানে যদি কোনো ঘটনা কোনো কারো ব্যক্তিগত জীবনের সাথে মিলে যায় কিংবা কারো ধর্মীয় বিষয়ে যদি আঘাত লেগে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটাই আমরা আপনাদের বিনোদন দেওয়ার জন্য বানিয়েছি। তো অনেক ভাই, আরেকটি ঘটনা আমার সাথে আপনি শেয়ার করেছিলেন, জি। যে আপনার ওই সম্ভবত ওই বাসের যে ঘটনাটা। জি শিশির ভাই, বাসের একটি ঘটনা আমি আমার আরেকজনের কাছ থেকে আমি শুনেছিলাম আর কি। তো শুনে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে বিষয়টাও। হ্যাঁ, এটা একটু শেয়ার করেন। হ্যাঁ, অবশ্যই আমি লিসেনারদের সাথে এটা শেয়ার করছি। আমার মনে হয় লিসেনারদেরও অনেক ভালো লাগবে। ব্যাপারটা খুবই মানে ভৌতিক লাগছে আমার কাছে ব্যাপারটা, জি। মানে আমার নিজেরই ভয় লাগছে শোনার পর। তো ঘটনাটা হচ্ছে এরকম ভাই, যে একটা লোক মানে জব করে আর কি। এই জবের সুবাদে মানে অনেক রাত বিরাতেও তাকে বাসায় ফিরতে হয়, কিন্তু সে যেখানে থাকতো আর কি ওটার মধ্যে মানে ওখানে তো আসলে শহর ছিল আর কি, শহরের মতোই ওইখানে আপনার ছিল, বাসে যাতায়াত করতো আর কি। তো একটা জিনিস খেয়াল করবেন শিশির ভাই, কিছু কিছু শহর আছে যেগুলাতে আপনার রাত 10টার পর বা 11টার পর গাড়ি ঘোড়ারও একটু কম। কিছু কিছু রাস্তা আছে কিন্তু শহরের ভাই, হ্যাঁ। তাই না, যে গাড়ি ঘোড়া কম চলে, হ্যাঁ, শহরে অনেক মানুষজন রাস্তা একটু থাকে কম যে চলে। জায়গায় মানুষজন চলাচল হ্যাঁ। কম, গাড়ি ঘোড়া একটু কম গাড়ি চলে। ঘোড়া একটু কম চলে। তো ওরকমই একটা রুট দিয়ে সে যাতায়াত করতো আর কি সবসময়। তো এমনই এক সময় একদিন আপনার ওই লোক জবে মানে তার অফিস থেকে বেরোয় সে বাসের জন্য এসে দাঁড়াইছে রাস্তায়। প্রতিদিনের মতো সেদিনও সে বাসের জন্য এসে রাস্তায় দাঁড়াইছে। তো শিশির ভাই হঠাৎ করে মানে আচমকা, এমনি কিন্তু দেখবেন যে বাস কিন্তু আমাদের হাত দিয়ে দাঁড় করাইতে হয়। হ্যাঁ। যে আপনি যে কোথাও যাবেন, বাসে যদি যান দেখবেন যে বাস স্টপে দাঁড়াইলে আপনাকে হাত দিয়ে বা বাস স্টপের কিছু দূর দাঁড়াইলে আপনাকে হাত দিয়ে বাস দাঁড় করাইতে হয়। তো বাসটা অটোমেটিক্যালি আপনার তার সামনে এসে দাঁড়াইছে। যখন তার সামনে এসে দাঁড়াইছে শিশির ভাই, তখন সে মানে বাসের দরজাটা খোলা, সে বাসে উঠে পড়ছে। সে যখন বাসে উঠে পড়ছে সে কিন্তু ভাই ওই বাসের যে ড্রাইভার ছিল তারে কিন্তু সে বলে নাই যে সে কোথায় যাবে। ওই লোকটা কিন্তু বাসের ড্রাইভারে বলে নাই। আর বাসের মধ্যে কোনো হেল্পার ছিল না, এটা একটু বলে রাখি যে বাসের মধ্যে কোনো হেল্পার ছিল না। আর সে যখন বাসে উঠছে, ওঠার পর সে যেটা দেখতে পাইছে যে বাসের প্রায় বেশিরভাগ সিটগুলাই খালি, কোনো যাত্রী নাই। একবারে পেছনের সিট যেটা থাকে বাসের, ওই পেছনের সিটে 4-5 জন লোক বসা। সে ভাবছে ওগুলা যাত্রীর মতোই বসা, কয়েকজন লোক, 4-5 জন লোক। আবার লোকগুলা যে ছিল ভাই মানে একটু লম্বা টাইপের, মানে সাধারণ মানুষের যেমন একটা হাইট হয় আর কি, ওর থেকেও লম্বা, ওর থেকেও বেশি। হ্যাঁ ওর থেকেও বেশি, অস্বাভাবিক। তারা সাদা আলখাল্লা পরা, প্রত্যেকজনে সাদা আলখাল্লা পরা। ওই যে আমরা জুব্বা যেটাকে বলি কি, জুব্বা পরে না যেরকম, ওরকম। তো সেটা সে নর্মালি নেয়, সেভাবে যে কোনো কয়েকদিন হুজুর হয়তো বা উঠছে, বাসে তো উঠতেই পারে। কিন্তু তার কাছে এটা কিন্তু এটাও স্বাভাবিক লাগে, যে এটাও কিছু মনে হয় না যে বাসে আর লোকজন কই, বাস তো একদম খালি দেখতেছি 4-5 জন ছাড়া। আর বাসে তো একটা হেল্পারও দেখি না, ড্রাইভার শুধু। ড্রাইভার কিন্তু আবার তারা জিজ্ঞেস করে নাই ভাই যে আপনি কোথায় যাবেন, সে যে উঠলো। তো সে যথারীতি উঠা ভাই বাসের যে সামনের সিটটা থাকে তারপরের সিটটাতে বসছে। বাসের ওই সিটগুলো পুরাটাই খালি, জাস্ট আপনার একেবারে যে লাস্টের যে সিট সেখানে ওই লোকগুলা বসা, আর পুরাটাই খালি সামনে। তো সে বসে যথারীতি মানে তার দৈনন্দিন জীবনের কথাবার্তা চিন্তা করতেছে। তারও খেয়াল নেই সে যে বলে নাই যে আমি কোথায় যাবো, এটাও খেয়াল নেই যে তারও জিজ্ঞেস করে নাই বাসওয়ালা ড্রাইভার যে আপনি কোথায় যাবেন।
তো এর মধ্যে হলো কি শিশির ভাই, যে বাসটা কিছু দূর যাওয়ার পর, বেশ কিছু দূর যাওয়ার পর বাসটা অটোমেটিক্যালি আবার দাঁড়াইলো। ওখানে কোনো স্টপেজ নাই, কোনো বাস স্টপ নাই, কিচ্ছু না, একটা শুনশান রাস্তা। এই শুনশান রাস্তার মধ্যে বাসটা দাঁড়াইলো। তো বাসটা যখন শুনশান রাস্তার মধ্যে দাঁড়াইলো, সে খালি বাসের দরজা দিয়ে চায় দেখলো যে ওই যে কিছু লোক যে বসা, সেম টাইপের আরো কিছু লোক, ওই সাদা টাইপ আলখাল্লা পড়া, উঁচা লম্বা অনেক, বাসে উঠতেছে। সেম ড্রেসে। সেম ড্রেস, দেখতেও সেম, হুম। কিন্তু মুখ দেখা যাইতেছে না তাদের, কারণ মুখ দেখা যায় না। সে মুখের দিকে খেয়াল করে নেই আর কি, সে জাস্ট তাদের শরীরটাই দেখছে। কিন্তু এবার যে ঘটনাটা ঘটলো, যে তাদের একজনের কোলে একটা শিশু বাচ্চা আছে, বাচ্চার লাশ আর কি, শুধু বাচ্চা না, বাচ্চার লাশ সাদা কাফনে মোড়ানো, একেবারে মুখ চোখ সহ মোড়ানো। এটা সে দেখছে। তো এটা যখন দেখছে শিশির ভাই, তখন সে স্বাভাবিকভাবে নিছে এই ব্যাপারটা, যে হয়তো বা কোনো বাচ্চা মারা গেছে, তার দাফনের জন্য হয়তো বা এরা গুরুস্থানে নিয়ে যাবে, এই জন্য বাসে উঠতেছে। ওই গাড়িতে অন্য কোনো যাত্রী ছিল না? কেউ ছিল না। আমি প্রথমেই তো বললাম যে কেউ ছিল না, শুধু ওই 4-5 জন লোক পিছনে, তাও একদম পিছনের সিটে বসা আর কি। সামনের পুরো সিট খালি, মাঝখানের সিটে কেউ নাই, মানে অন্য কোনো মানুষই নাই বাসের মধ্যে। তো ড্রাইভারও কিন্তু কোনো কথাবার্তা কারোর সাথেই বলে নাই, যেহেতু হেল্পার নাই, ড্রাইভার তো কথা বলবে যে কে কোথায় যাবে, কিচ্ছু না। ড্রাইভারের মতো গাড়ি চালাইতেছে। ওই শুনশান জায়গাটা যখন আটকে, মানে বাস থামাইছে, ওই যে একটা শিশুর লাশ নিয়ে ওরা উঠছে আরো কয়েকজন। উইঠা শিশির ভাই এখানে কিন্তু সামনে কিন্তু সিটগুলা খালি, সামনে কিন্তু সব সিটগুলাই খালি, মাঝখানের সিটও খালি। এরা কি করলো, যারা উঠলো এরা যাও একদম সেম ওই যে পেছনে যে 4-5 জন বসা, ওহেনেই গেল, ওহেনে যায় বসলো। ওই শিশু বাচ্চাটা লাশ নিয়ে এই 4-5 জন ওহেনে যায় বসলো, মানে তারা একত্রিত হইলো আর কি ওহেনে, ও একবার পেছনে। তো সে স্বাভাবিকভাবে নিল যে তাহলে বোধহয় এরা কি এদের লোকই কিনা, যে হয়তো বা এরাও সামনে থেকে উঠছে, এরা থেকে উঠবে, এরকম টাইপ চিন্তা করে সে আর অন্য কিছু ভাবলো না, সে তার মতো বসে থাকলো বাস। মেন ঘটনাটাই শিশির ভাই এখান থেকে শুরু হয়, এই বাসের ঘটনাটা। এই লোকগুলা যখন উঠলো, উঠে যখন পিছনে যায় বসলো, এই মানুষটা কানে আপনার শব্দটা হচ্ছে এরকম, যে আপনি যখন হাড় ভাঙে, বা মানুষের যখন আপনি যখন একটা মুরগি বা কিছুর হাড় আপনি চাবাইতেছেন, একটা কর্মর একটা আওয়াজ হয় না, হাড়ের কিন্তু একটা আওয়াজ হয় চাপাইলে, ওরকম একটা আওয়াজ হইতেছে, পিছন থেকে আসতেছে আর কি, এরকম একটা আওয়াজ, যে হাড় মানে আপনার মুখ দিয়ে হাড় ভাঙে, মানে চাবায় চাবায়। বিষয়টা কি এরকম যে ওনারা লাশ খাচ্ছিল? এরকমটাই, মানে প্রথমে যখন এই শব্দটা তার কানে আসে, তখন অব্দিও সে স্বাভাবিকভাবেই নেয়। পরবর্তীতে দেখা যাইতেছে যে যত বাস আগাইতেছে তত সাউন্ডটা বাড়তেছে, যত বাস আগাইতেছে তত সাউন্ডটা বাড়তেছে, আর সাউন্ডটা এতটাই বিকট, মানে এতটাই মানে ভয়ানক টাইপের সাউন্ড, মানে এরকম মনে হচ্ছে যে ওই 8-10 জন মিলা কোনো কিছু খাইতেছে, হাড় চাবাইতেছে, হাড়ে কোনো কিছুর হাড় চাবাই চাবাই খাইতেছে, ওই শব্দটা আসতেছে, কিন্তু শব্দটা স্বাভাবিকের থেকে অনেক বেশি অস্বাভাবিক। তো যাই হোক শিশির ভাই, উনি যখন তার কানে যখন আসতেছিল এই সাউন্ড গুলা, তখন ভাই সে স্বাভাবিকভাবে একটু ভয় পেয়ে যায়, যে পিছনে কি হইতেছে, এরকম শব্দ কেন, আর এরাই বা কারা, এরা তো উঠে হয়তো এই নিয়ে বসবো, বা আশেপাশে অনেক সিট আছে ওহিনে কে, আর এরা তো এখন পর্যন্ত দেখলাম না যে কেউ কথাবার্তা বললো, কেউ কারোর সাথে কথাবার্তা তো বললো না, এরকম চিন্তাগুলো সে করতেছে, আর এই যে শব্দগুলো যে আসতেছে এটা নিয়ে সে ভয় পাইতেছে। কিন্তু ভাই সে কিন্তু পিছন দিকে তাকায় নাই, সে একবারের জন্য পিছন দিকে তাকায় নাই, সে সামনের দিকে তাকায় আছে। কি মনে করে সে পিছন দিকে তাকায় নাই সেটা সেই জানে আর কি, কিন্তু সে পিছন দিকে তাকায় নাই। তো এক পর্যায়ে ভাই বাস কিন্তু চলতেছে, আর এই কাহিনীগুলো ঘটতেছে তার সাথে। এক পর্যায়ে বাস হুট করে থামছে,
বাস যখন আপনার একটা জায়গায় যায় হুট করে থামছে অটোমেটিক, তখন সে দৌড় দিয়ে বাস থেকে নেমে গেছে। কারোর সাথে কোনো ড্রাইভারের সাথে কোনো কথা বলে নাই। সে মানে দরজার সামনেই ছিল সিট, ওখান থেকে উঠে দৌড় দিয়ে বাস থেকে নেমে গেছে। যখন সে বাস থেকে পুরোপুরি ভাবে নেমে যায়, তার পুরো শরীরটা যখন বাস থেকে নেমে যায় রাস্তায়, তখন তাকে পিছন থেকে কেউ কেউ ডাক দিছে। ওই তখন যখন সে বাস থেকে নেমে পড়ছে, বাসে যে লোকজন ছিল তারা ডাক দিছে। তাদের মধ্যে কেউ একজন মানে পিছন থেকে তারে বলতেছে যে তোর মা লাউ পাতা বিলাইছিল, তাই আজকে তুই বাইচে গেলি। যদি ভুল করেও তুই একবার পিছন দিকে তাকাইতি, তাহলে তুই আজকে শেষ হয়ে যাইতি। এটা শোনার পর সে আর সেখানে এক মুহূর্ত দাঁড়ায় নাই, সে মানে একটা দৌড় দিছে। তারপর তারপর কোনো ঘটনা? সে এরপর সে এতটাই ভয় পাইছে যে ওই স্থান ত্যাগ করার পর তারপর আর তার সাথে কোনো কিছু কোনোদিন ঘটে নাই। কিন্তু সে তার লাইফের এই ঘটনাটা তার কাছে নাকি এতটাই মানে খারাপ লাগছে যে তার আজও অব্দি তার হয় যে কি ছিল ওগুলা। মানে আপনি আমাকে বলেছিলেন যে উনি নাকি এই ঘটনার পর থেকেই বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। হ্যাঁ, এটা তো ছিলেন, জ্বর এটা ছিল। ছিলেন, হ্যাঁ মানে জ্বর ছিল ভাই, জ্বর ছিল। এখন স্বাভাবিকভাবে এরকম একটা ঘটনা যদি কেউ ফেস করে তার তো অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা। জি, মানে সে চিন্তা করতেছে যে তাহলে আমি কোন বাসে উঠলাম, আমি তো বললাম না, আমাকে তো আবার সে ঠিকই নামায় দিল আমার জায়গা মতোই। মানে সে যেখানে যাবে তার বাসার দিকে যে যাবে ওই রাস্তাতেই কিন্তু তাকে নামাই দেওয়া হয়েছিল ভাই। আমি এই কথাটুকু একটু মিস করে গেছিলাম ভাই। তার বাসার যেই রাস্তাতে, ওই রাস্তাতেই তাকে নামাই দেওয়া হয়েছে। খুবই মানে তারপর তো আর তার সাথে এরকম কোনো না, ঘটনা তারপর ঘটে নাই। কিছুদিন সে অসুস্থ ছিল, জ্বর ছিল। তারপর সুস্থ হওয়ার পর তার সাথে আর এরকম কোনো ঘটনা ঘটে নাই। এই ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং আর খুব হ্যাঁ। ভৌতিক লাগছে ভাই। না, ঘটনাটা আমার কাছেও ভালো ভালো লেগেছে, কারণ কি ছিল তারা, কে ছিল, কে ছিল, কোথা থেকে তার আসলো, চিন্তা, হ্যাঁ। কোথায় যাচ্ছে, সে কিচ্ছু তারা বলল কারা, না। এবং বাস ড্রাইভারই কে ছিল, হ্যাঁ, তাদের এটা কি নিয়ে সত্যি যাচ্ছিল। বাস ড্রাইভার কি সত্যি মানুষ ছিল হ্যাঁ নাকি অন্য কিছু? হ্যাঁ, তার লাইফে কি ঘটে গেল এটা আসলেই খুবই তার ব্যাখ্যা সে আজও হ্যাঁ একটা পায়নি। প্রশ্ন রেখে যায়। এই হ্যাঁ। ঘটনাটা একটা বিশাল বড় প্রশ্ন রেখে যায়। জানি না এর ব্যাখ্যা কি হবে। প্রিয় লিসেনার, আপনারা যদি এই ঘটনার কোনো ব্যাখ্যা জানেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো অনেক ভাই, আরো কি এরকম কোনো ঘটনা আছে বলার মতো? ঘটনা আমার কাছে বেশ কিছু না, আমি ঘটনা জানি যে ভাই আপনি আছে। বিভিন্ন জায়গায় গিয়ে মানে এই বিষয়গুলোতে, এই প্যারানরমাল ভৌতিক হ্যাঁ, যে আমার একটু হরর আগ্রহ বিষয়গুলো আছে আছে এগুলা। এগুলোর প্রতি আপনার খুব আগ্রহ আছে, হ্যাঁ। খুব ইন্টারেস্ট। সেই জন্যই কিন্তু আপনাকে আমাদের এই এই আজকের এই মধ্যরাতের আয়োজনে কিন্তু আপনাকে নিয়ে আসা। আর আমাদের প্রিয় লিসেনার, আমাদের এই আয়োজনটাই হয় মধ্যরাতে শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আপনাদের প্রত্যেকটা মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের এপিসোডগুলো সাজিয়ে থাকে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের শেষ ঘটনায়। আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। তো অনেক ভাই, শেষ একটি ঘটনা আপনার কাছে শুনতে চাই আমরা। ধন্যবাদ শিশির ভাই। আজকে শেষ যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটিও ঘটে গেছে একটা শ্মশান ঘাটেই। শ্মশান ঘাটে? জি, এটাও একটা শ্মশান ঘাটেরই ঘটনা। এই ঘটনাটিও আপনার বেশ বহু বছর আগের, আজ থেকে প্রায় 35-40 বছর পূর্বের ঘটনা আর কি। তো একজন কবিরাজ ছিলেন। আমি আবার ঘটনাটা শুনেছি একজনের কাছ থেকে, খুব পরিচিত একজনের কাছ থেকে। তার মুখ থেকে আর কি যেভাবে শুনেছি আমি সেভাবে বলতেছি আর কি। তো যারা আর কি কবিরাজি করে শিশির ভাই, আপনারা খেয়াল করবেন যে কবিরাজি করতে গেলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে গোরস্থানের ভিতরে অনেক রাতে যেতে হয়, তারপর শ্মশানের মতো জায়গায় অনেক রাতে যেতে হয়, অনেক কিছু কালেক্ট করতে হয় তাদেরকে কবিরাজি করার জন্য। তো এরকমই একজন কবিরাজ, খুব ভালো একজন কবিরাজ আর কি উনি। তো তার যে কবিরাজি কাজগুলো করার জন্য তো আসলে এমনও দেখা যায় যে অমাবস্যার রাত্রে আপনার শ্মশান ঘাটে যাইতে হয়। যায় ওই শ্মশানের যে ওই লাশ যে পুরায় আপনার, ওই পুরা লাশের
একটু কাপড় যদি সে আনতে পারে, হ্যাঁ, বা কাপড় তো পুড়িয়ে যায়, ওই ওখানে একটু ছাই আনতে পারলে, বা ওই যে পুরার যে নাভিটা যাকে পুরায় ওই নাভিটা আনতে পারলে, এগুলা দিয়ে অনেক কিছু করা যায় কবিরাজি Black magic। ভাষায়। হ্যাঁ, কবিরাজি ভাষায় ওনারা অনেক কিছু করতে পারে ওরা। তো কালো জাদু যেটাকে জি, বলে। কালো জাদু, তারপর যে আমরা যেটাকে বলি যে কুফুরি কালাম, কুফুরি কালাম, ওই যে right, বান মারা, right। হ্যাঁ, এই সমস্ত জাতীয় এগুলা করতে গেলে এগুলা লাগে ভাই। হ্যাঁ, তো সে তার কার্যক্রম করার জন্য তার তার একটা ছেলে আছে, আবার একটা ছেলে আছে, মোটামুটি মানে বেশি বয়সও না, এই 25 থেকে 30 বছরের মধ্যে এরকম। তো একদিন এক অমাবস্যার রাত্রে এই যে লাশ যে পুরায়, তো সে শ্মশানে যাবে, যেহেতু সে কার্যক্রম এগুলা করে আর কি, অনেক কিছু করে, কুপুরি কালাম, ব্ল্যাক ম্যাজিক এগুলো করে, কবিরাজি। তো ওখান থেকে আপনার ছাই আনতে হবে, পুরার ছাইটা আনতে হবে। এটা আনতে গেলেও আবার দেখা যায় শিশির ভাই, যেটা শুনছি আর কি, যে অনেক মন্ত্রতন্ত্র বইলে আনতে হয়। এটা স্বাভাবিকভাবে আপনি আমি যদি যাই তাহলে এটা সম্ভব হবে না আনা, কারণ আমাদের ওইভাবে দেখা যায় যে শ্মশানে ঢুকে যায় শ্মশানের পুরা ছাই আনা, এটা আসলে অস্বাভাবিক হয়ে যায়, কিন্তু তাদের কাছে এটা খুবই স্বাভাবিক ভাই, কারণ তাদের এটা দিয়ে তারা কাজ করে। তো ওই দিনই আবার ঠিক সে একটু অসুস্থ হয়ে পড়ে আর কি, ওই কবিরাজটা অসুস্থ হয়ে পড়ার কারণে সে যাইতে পারতেছে না। তো সে যখন যাইতে পারতেছে না, তখন তার ছেলে, ওই যে বললাম ছেলে, ওই ছেলে আইসে তাকে বলতেছে যে বাবা তুমি যেহেতু পারবা না, আমি যাই নিয়ে আসি। না না, তুমি পারবা না, বাবা বলতেছে তুমি পারবা না, এটা অনেক ভয়ঙ্কর একটা কাজ, এটা তুমি যেরকম স্বাভাবিকভাবে নিতেছ এরকম স্বাভাবিক না। তো ছেলেটা বলতেছে না বাবা আমি পারবো, তুমি চিন্তা করো না, কি করতে হবে বলো, আমি যাই নিয়ে আসতেছি, তুমি কিনা আমার একটু বলে দাও কি করতে হবে। তো কবিরাজের ছেলে যেহেতু ভাই টুকটাক কিছু মন্ত্রতন্ত্র তো শিখাইছে বাপে, তো তখন ওই বাপে তারে বলে যে তাহলে শুনো, এই একটা মন্ত্র, মানে একটা মন্ত্র বলে দেয় তারে, যে এই মন্ত্রটা তুমি ওই শ্মশানের ভিতরে ঢুকে যেখানে ছাই থাকে ওখানে যায় চোখ বন্ধ করে পাঠ করবা, এরকম একটা মন্ত্র তারে বলে আর কি ভাই, যে এটা তুমি চোখ বন্ধ করে কিন্তু পাঠ করতে হবে, তুমি যদি চোখ খুলো তাহলে তোমার বিপদ হবে, তোমার অনেক বড় বিপদ হবে। কারণ তুমি যখন মন্ত্রটা পাঠ করবা ওখানে যায়, তখন দেখা যাবে যে তোমার আশেপাশে অনেক সাউন্ড আসবে কানে, তোমার কানে সাউন্ড আসবে তোমার আশেপাশে, অনেক ভয় ভীতি দেখাবে তোমাকে। যদি তুমি ভয় পাও তাহলে কিন্তু তুমি নাও বাঁচতে পারো, এরকম তুমি মরেও যেতে পারো। আর মন্ত্র যদি থামাই দাও তাহলে তুমি কিন্তু তোমারে মেরেও ফেলতে পারে। তো ছেলে বলছে যে সমস্যা নেই বাবা, তাহলে তুমি থাকো, আমি যাই, আমার কয়েকটা বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে আমি যাই, তুমি কোনো চিন্তা করো না। তখন ওই বাবা বলতেছে ঠিক আছে, তাহলে তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে যাও, তাহলে বাবা সাবধান, আমি যা বললাম এটা কিন্তু মাইনো বাবা। আচ্ছা, তো সে যায় ভাই। যাওয়ার পর মানে শ্মশানটা যেটা ভাই, শ্মশানটা আবার রাস্তা থেকে মোটামুটি একটু ভেতরে, মানে একবারে রাস্তার কাছে না। তো শ্মশানের ওই রাস্তা পর্যন্ত যখন ওরা যায়, তখন ওই ওর সাথে 3-4 জন বন্ধু বান্ধব থাকে আর কি, ওই ছেলেটার সাথে। তো ওখানে যে ওদেরকে ওই ছেলেটা বলে যে তোরা এখানে দাঁড়া, আমি যাই ভিতরে ঢুকি, আমি আমার কাজ সাইডে আসি, তোরা এখানে দাঁড়াই থাকতো তখন। তো ওরা আবার প্রথমে না করে যে না তুই একলা যাবি কেন, আমরা তোর সাথে যাই। তো ওই ছেলে বলে না না না, তোদের আসতে হবো না, এটা একার কাজ, এটা আমার একা ভিতরে যাই করতে হবো, তোরা চিন্তা করিস না, তোরা এখানে দাঁড়া, আমি যামু, আর বেশিক্ষণ লাগবো না, আমি যামু আর আসবো, পাগল, এটা কোনো কাজই নেই, তোরা থাক। তখন ওরা বলতেছে যে তাহলে একা যাবি, আচ্ছা ঠিক আছে যা, আমরা এখানে দাঁড়াই। ওই বাইরে দাঁড়ায় ওর বন্ধু বান্ধব যারা আছে ভাই, ওরা ওখানে দাঁড়ায় আর কি, ওই অপেক্ষা করতেছে যে ও আসলে একসাথে যাব। তো শিশির ভাই এখানে ঘটনাটা ঘটছে
ওই যে ছেলেটা শ্মশানের ভিতরে যে গেল, যাওয়ার পর প্রায় আপনার ঘন্টাখানিক হয়ে গেছে, ও আর আসতেছে না ভিতর থেকে। আবার এই ঘন্টাখানিকের মধ্যে এরাও ভিতরে ঢুকে নাই, যে ও যে আসতেছে না একটু যায় দেখি। এরা এখান থেকে চিন্তা করতেছে যে কি ব্যাপার, ও যে গেল, ও বললো যে 5-10 মিনিটের ব্যাপার, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল, আর আসতেছে না কেন। এই কথা এরা চিন্তা করতে করতে এদের পাশ দিয়ে আবার একটা মানুষ মানে এদের পিছন দিক থেকে আসতেছে লাইট নিয়ে। তো লাইট মেরে মেরে আসতেছে। আজ থেকে অনেক বছর আগের কথা ভাই, তখন তো আসলে রাস্তাঘাটে এরকম বাতি টাতি ছিল না। জি। হ্যাঁ, তো এই কয়েকজনের দেখে, যেহেতু শ্মশানের রাস্তা ভাই, ওই লোকটা মানে তাদেরকে দেখে বলতেছে, কি ব্যাপার, আপনারা কারা এত রাতে এই শ্মশানের এই সামনে কি করেন? তখন ওনারা বলতেছে যে আসলে চাচা, আমাদের একটা বন্ধু তো এই শ্মশানের ভিতরে গেছে, তো ও তো বলছিল যে 10 মিনিটের মধ্যে চলে আসবো, কিন্তু এখন তো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, ও তো আসতেছে না। তখন ওই লোকটা মানে চমকে যায়, কি বলেন, আপনাদের বন্ধু শ্মশানের ভিতরে গেছে প্রায় 1 ঘন্টা আগে, এখনো ফিরে নেই, আপনারা ভিতরে যান এখনো, সর্বনাশ করে ফেলাইছেন, তাড়াতাড়ি চলেন। তাৎক্ষণিক ওই লোকটা সহ ওই কয়েকজন বন্ধু বান্ধব সহ দৌড় দিয়ে ভিতরে যায়। ভিতরে যাওয়ার পর তারা যেই দেখে, যেটা যে সিনটা দেখে ভাই, সেটা দেখার জন্য তারা কি প্রস্তুত ছিল না। তারা দেখে, ও এর মধ্যে একটা কথা আমি একটু মিস করে গেছি ভাই, এরা আবার দেখতে পাইছে যে ওই থেকে আবার দেখা যাইতেছে শ্মশানটা, কিছুটা দেখা যাইতেছে আফসা আফসা এরকম। এরা দেখতে পাইছে যে একটা বস্তা এইভাবে কেউ একটা ঢেল দিয়েছে, এদিক থেকে এদিকে ফেলছে একটা বস্তা। এটা তারা দেখছে, কিন্তু তারা এটার মানে আমলে নেয় নাই, ওইভাবে নেয় নাই যেটা কি পড়লো বা কোথায় পড়লো। এই কথাটা আবার ওনারে বলে ওই লোকটারে, যে চাচা আমরা তো আবার দেখলাম যে আফসা আফসা ভাবে দেখলাম যে একটা বস্তা কেমন যেন এইভাবে পড়লো, বস্তার মতো এত দূর থেকে। তখন ওই লোকটাকে তাড়াতাড়ি চলেন ভিতরে। ভিতরে যায় যেটা দেখলো ভাই, যে ওই ছেলেটা যেটা ছিল, ওরে আপনার গলা অব্দি ডাবায় ফেলছে, আর গলা অব্দি মাটির নিচে, শুধুমাত্র আপনার মুখটা যেটা এটুকুই মাটির উপরে। আশ্চর্য। ও মানে গ্যাংরাইতেছে, মানে মরা মরা অবস্থা হয়ে গেছে। তখন তাড়াতাড়ি করে ওই যে ওর কবিরাজ বাবা, উনারে খবর দেওয়া হয়। আর কবিরাজ বাবা তাড়াতাড়ি করে ওই শ্মশানে আইসে ওই তার মন্ত্র পড়ে ওই ছেলেটার ওই থেকে উদ্ধার করে নিয়ে আসে, ছেলেটা বাঁচে। কিন্তু এই যে ঘটনাটা ঘটে গেছে ভাই, এটা একটা ভয়ানক ঘটনা। যে ও যে ভিতরে ঢুকলো, ওর বাবা আবার তারে বলছে পরে যে তোমার আমি অনেকবার নিষেধ করছিলাম যে তুমি এটা পারবা না, এই কাজটা এতটা সহজ না, তুমি কি করছিলে একটু বলো তো আমারে। ওর বাবা তারে বলে, তোমার এরকম হইলো কেন? তখন সেই ছেলেটা আর কি বলে একটু সুস্থ হওয়ার পরে, যে আব্বু তুমি তো আমার শিখাই দিছিলে এই মন্ত্র পড়ার জন্য, আর তুমি তো আমার বলছিলা যে এই মন্ত্র তুমি যতক্ষণ পড়বা ততক্ষণ চোখ বন্ধ রাখবা, আর তোমার আশেপাশে যত কিছুই হোক, যত সাউন্ড হোক, যত কিছুই হোক, তোমার অনেক ডাক দিবে, অনেক ভয়ভীতি দেখাবে, তুমি যেত মন্ত্র না করো। কিন্তু আমি বাবু প্রথমে যখন আব্বু মন্ত্রটা ধরছি, পড়তেছিলাম, তার 1-1.5 মিনিট 2 মিনিট পরে যায় মানে এমন সব আমার কানের সাইড দিয়ে হইতেছিল, আমার মানে হাসতেছে, করতেছে, হ্যাঁ, আমার ভয় দেখাইতেছে, এইগুলা মানে কানের মধ্যে আস্তে আস্তে হুট করে আমার মন্ত্র অফ হয়ে গেছিল। এই মন্ত্র যখন অফ হয়ে গেছে, তখন আমার উপরে এই একটা বস্তা পড়ে, আর কি হয়েছে আমি খালি এইটুকুই দেখছি যে আমার উপর একটা বস্তা পড়লো। কিন্তু এরপরে মানে আমি মাটির নিচে কিভাবে গেলাম, কে আমার মাটির নিচে ডাবাইলো, আর বস্তায় বা কে আমার উপরে দিল, এটা আমি বাবা দেখি নাই। মানে মাটি গর্ত করে তার ভিতরে গাড়া ছিল, এরকম একটা অবস্থা। হ্যাঁ, মানে একটা মানুষকে মাটি গর্ত করে আপনার গলা অব্দি ডাবাই দিলে যেমন হয় আর কি, এরকমটাই, এরকম ছিল। তো শিশির ভাই, এই ছিল আমার ঘটনা। খুবই সুন্দর একটি ঘটনা ছিল। হ্যাঁ, প্রিয় লিসেনার, আমাদের এই
এখন মধ্যরাতের আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস আমাদের এই আয়োজন, এই ঘটনাগুলো এক মুহূর্তের জন্য হলেও আপনাকে কিছু একটা ভাবাবে। যাই হোক, আমাদের ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং কোন ঘটনাটা আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আপনাদের কমেন্ট, আপনাদের ভালোবাসা কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি বাড়াবে। তো আমাদের অনুষ্ঠানটি এই পর্যন্ত ছিল, আবারও দেখা হবে নতুন এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।